দূরের গাছগুলোকে দেখে এ পৃথিবীর মনে হয় না। বর্ষা এমন ঘন কুয়াশা তৈরি করেছে জঙ্গলটাকে ঘিরে, দেখে মনে হচ্ছে কোনো অন্য গ্রহের বৃষ্টি ভেজা একটা জায়গা। যেদিকে চোখ যায় শুধু সোনাঝুরি গাছের মেলা, লম্বা লম্বা কাণ্ডের সাদা সাদা ছালের ওপর ক্ষতের মতো দাগ। একটা না একটা গা ঝিমঝিমে শব্দ হয়েই চলেছে গাছের পাতায় বৃষ্টির জল পড়ায়। সময়টা আজ থেকে প্রায় 20 বছর আগের। বর্ধমান জেলার এই অংশের গ্রামগুলো বাদলা নামলে এমনই চুপচাপ নির্জীব হয়ে পড়ত। কদাচিৎ কেউ হাতে লণ্ঠন নিয়ে অতি কষ্টে বেরোলেও নিজেদের বাড়ি থেকে খুব বেশি দূর যেত না। এমনই এক বর্ষণ মুখর সন্ধ্যায় গ্রামের একটা টিনের চালের বাড়ির দাওয়ায় বসে মনিরামের কথা শুনছিলেন শুভাশিস বাবু। এ গ্রামে একটা বাড়ি কিনেছিলেন তিনি তার নিজেরই এক আত্মীয়ের থেকে। সেই বাড়িখানার দারোয়ানের টিনের চালের তলায় বসেই গল্পটা শুনেছিলেন তিনি। বাড়িটা কিনে ভালোই করলেন বাবু। প্রায় 2.5 কাঠা জায়গা জুড়ে তৈরি করা বাড়ি, একেবারে যেন রাজমহল। তা ঠিক। জীবনলাল বাবু যখন তার এই এত বড় বাড়িটা বেচে দেবেন শুনলাম, তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। এখন আমার বয়স এই ধরো 40। একেবারে বুড়ো যখন হব তখন এখানে এসেই জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দেব। ততদিনে আশা করি এইসব জঙ্গল এলাকাও আর এরকম থাকবে না। এই মনিরাম লোকটাকে এই বাড়ির আগের মালিক মানে জীবনলাল রায় বহাল করেছিলেন বহু বছর আগে। সেই থেকেই এই বিশাল বাড়িটার তত্ত্বাবধান করছে লোকটা। না বাবু, এ জঙ্গল এখান থেকে কাটবে না। আমার বয়স যখন মাত্র 16, তখন আমি এখানে এসেছি। এ জঙ্গলের গাছপালা সব ঠিক সাধারণ নয়, কি যেন একটা লুকিয়ে আছে এদের আড়ালে। দেখেন, এই গ্রাম আর এর আশেপাশের গ্রামের সবাই জানে এসব কথা, তাই এ জঙ্গল এমনই থাকবে। হ্যাঁ, জীবনলাল বাবু বলেছিলেন বটে যে এই মান করা গ্রামটা সন্ধে নামলেই একেবারে নাকি শ্মশান হয়ে যায়। কিন্তু উনি বুড়ো মানুষ, ওনার কথা অতটা গুরুত্ব দিইনি আমি। গ্রামটা নিঝুম হবার পিছনে যে গ্রামের মানুষের একটা ভয় কাজ করছে তা অবশ্য জানতাম না। মনিরামের মুখে উঠোনের অপর দিকে জ্বলতে থাকা উনুন আর মিটমিটে লণ্ঠনের আলো কেমন যেন একটা রহস্যময় ভাব সৃষ্টি করেছিল। সে হাতের হুঁকোয় একটা হালকা টান মেরে বলল, ভয়? হ্যাঁ, ভয়ই বটে, ভয়। তবে অকারণে ভয় জন্মায়নি বাবু। আমি তাকে দেখেছি এই জঙ্গলের মধ্যে। এমনই এক বর্ষার সন্ধেতে আমি তাকে দেখেছি। দেখেছো মানে? কাকে দেখেছো? ভূত নাকি পেতনি? কি আছে ওই জঙ্গলে? হ্যাঁ, হাসবেন না বাবু। তার নাম না, তার নাম আমি জানি না, জানলেও মুখে আনতুম না। এই মান করার লোকেরা এমন বর্ষার দিনে ভুলেও তার ভয়ে বাড়ির বাইরে বেরোয় না, বুঝলেন? শুভাশিস বাবু স্বাভাবিক কারণেই এসব বিশ্বাস করতে চাননি। আজ থেকে 20 বছর আগের কথা হলেও তখনই কলকাতার চারিদিকে আলো ঝকঝকে পরিবেশে বাস করা মানুষেরা এসব কথা হাওয়াতেই উড়িয়ে দিত। দেখো, আমি ওই বাড়িটা কিনেছি শেষ জীবনটা কাটানোর জন্যই। এই এলাকার এইসব কথা আমার আমার জানাটা দরকার। আচ্ছা আচ্ছা শোনো, আমি 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 তোমাকে 500 টাকা, না 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 500 না 1000 টাকা দেব। যে ভয়ের কথা বলছো
তা যদি আমাকে তুমি দেখাতে পারো তবেই দেব। শুভাশিস বাবুর এ কথায় মনিরাম আর তার বউ একে অপরের দিকে তাকালো একবার। কি যে বলেন বাবু, এই বাড়িখানা আপনি কিনেছেন, এখন আমাদের এই ঘরখানার মালিকও আপনি। দেখেন, আপনি অন্য যা বলবেন সবই করব, কিন্তু এই পাতলায় জঙ্গলে ঢোকার মতো অন্যায় আবদার করবেন না। তার বদলে আমি আমি আপনাকে একটা সত্য ঘটনা বলতে পারি। বুঝতেই পারছি। বেশ, সবে তো সন্ধে, বলো তুমি। তোমাদের এখান থেকে খেয়েই জীবনলাল বাবুর বাড়িটায় যাব না হয় আমি, কি বলো? মনিরাম এ কথায় একটু চমকে উঠল। হাতের হুঁকোটা নামিয়ে ভয়ে ভয়ে দূরের বাড়িটার দিকে তাকালো। বর্ষায় বাড়িটা কোনো নাম না জানা ভয়ঙ্কর প্রাণীর মতো থাবা পেতে বসে আছে। মাঝে সোনাঝুরির জঙ্গলে ধোঁয়া জমে আছে বর্ষার কারণে। বেশ, যখন যাবেন আপনাকে না হয় আমি অর্ধেক পথ এগিয়ে দিয়ে আসব। এই নীলা, একটু হাত চালিয়ে রান্না করো, আমি ততক্ষণ না হয়। যাই হোক, শোনেন বাবু, আমার বাপের ভিটে ছিল সেই পুরুলিয়া। গ্রামেরই ছেলে আমি। যখন 16 বছর বয়স হলো, আমার বাপ কোথা থেকে এই জীবনলাল বাবুর সাথে দেখা করে তার জন্যে কাজে আমাকে পাঠিয়ে দিল এই বর্ধমানের মান করে। এক সন্ধ্যার মুখে আচালা একটা বলদের গাড়িতে এসে পৌঁছালাম এই বাড়িটার সামনে। বিশাল এই বাড়িখানা তখন জঙ্গলের মাঝে সদ্য তৈরি করেছেন জীবনলাল বাবু। এখানকার গাছগুলোকে দেখে সেই সন্ধ্যের আলোতেও আমার কেমন যেন গাটা ছমছম করে উঠেছিল। মনে হচ্ছিল কেউ যেন গাছের আড়াল থেকে আমাকে দেখে চলেছে একভাবে। এসো হে, ভেতরে এসো। ও ভবেশ, বলদগুলোকে পাকা ঘরে পুড়ে দৌড়টা ভালো করে আটকে দিস বাপ, নইলে আবার সেদিনকার মতো কোনো একটাকে টেনে নিয়ে গেলেই হলো। কথাগুলো শুনে ঠাহর করে দেখলাম সেই বাড়ির দেওয়ায় একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আমারই পেছনে দাঁড়ানো বলদের গাড়ির লোকটাকে কথাগুলো বলল। আমার সাথে আসা লোকটা বলদগুলোকে নিয়ে পাকা গোয়ালের দিকে চলে যেতেই আমিও এগিয়ে গেলাম বাড়ির দিকে। বাড়ির ভেতর বসার ঘরে বসলেন জীবনলাল বাবু। আমি তার সামনে জড়ো হয়ে দাঁড়ালাম। কত বড় মানুষ তিনি! সত্যি বলতে কি, আমার কেমন যেন একটু ভয়ই লাগছিল। দেখো, তোমার বাবা তোমাকে এখানে এই বাড়ির দেখাশোনা করার জন্য পাঠিয়েছেন। পারবে তো? এই জঙ্গলে থাকতে ভয় পাবে না তো? আগে না বাবু, ভয় পাবো কেন? আমি গ্রামে ধান ক্ষেত পাহারা দেওয়ার কাজ করেছি কত, ভয় পাবো না বাবু। বেশ, তবে ওই ভবেশের সাথেই এই বাড়ির কয়েক পা দূরেই আমার আরও একটা টিনের পাকা বাড়ি আছে, সেখানেই তুমি থাকবে, বুঝলে? যে আজ্ঞে বাবু, বুঝেছি। শোনো, এটা তোমার পুরুলিয়ার গ্রাম নয়। দেখছো তো কেমন জঙ্গল হয়ে আছে চারিদিকে। বাঘ ভাল্লুক এসব নেই, তবে এখানকার গ্রামের লোক বলে জঙ্গলটায় কি যেন ভয় আছে। তুমি নতুন মানুষ, তাই তোমাকে বলে দিলুম। আচ্ছা বাবু, মনে থাকবে। বেশ, এখনো সন্ধ্যের আধার নামেনি। ভবেশের খোঁজ করো গে, যাও। সে তোমার থাকা খাবার ব্যবস্থা করে দেবে, যাও। জীবনবাবুর কথায় আমার মনটা কেমন খারাপ হয়ে গেছিল। সদ্য বাবা মাকে ছেড়ে এসেছিলাম তো, একটু ধাতস্থ হবারও সময় পেলুম না। কাজে বহাল হয়ে যেতে হলো এরই মধ্যে। বাড়ির ফাটক পেরিয়ে হেঁটে চললাম আমি টিনের ছাদের পাকা এক টেটে ঘরটার দিকে। ঘর আর এই বাড়ির মাঝে এখন যেমন জঙ্গল দেখছেন, তখন আরও বেশি জঙ্গল ছিল।
ছায়া ছায়া সন্ধ্যের আলোতে গাছগুলোর মাঝখান দিয়ে চলেছি। জায়গাটা কেমন যেন। প্রায় মাঝ বরাবর গেছি জঙ্গলে এলাকাটার। হঠাৎ দেখি গাছের আড়ালে একটা মানুষ দাঁড়িয়ে আছে। লোকটা দাঁড়িয়ে আমাকেই যেন দেখছিল। কে কে ওখানে? ভবেশদা নাকি? আমাকে বাবু ওই টিনের চালের ঘরের ওখানে যেতে বললেন। ভবেশদা, কথাটা বলতে বলতেই দুপা এগিয়ে গেছিলাম আমি। লোকটাও আমার কথায় গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। সেদিনের সেই আবছায়া জঙ্গলের মাঝে আমি যা দেখেছিলাম আজও ভুলতে পারিনি। লম্বা একটা লোক, তার সারা মাথায় চুলের জটা, মুখ অবধি নেমে এসেছে তার চুল, আর তারই মাঝে লাল পিটপিটে চোখ। লোকটার মুখে করাতের মতো দাঁতের শাড়ি। আমার মুখের দিকে তাকিয়েছিল সে। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গিয়েছিল। হঠাৎ লোকটা একেবারে বাতাসের মতো এসে আছড়ে পড়েছিল আমার ওপর। তারপর যে কি হলো আমার আর কিছুই মনে নেই। এতক্ষণ একভাবে কথা বলে থামল মনিরাম। বাইরের বর্ষার জোর আরও বাড়ছে। রাতের অন্ধকার বাইরে ঘন ঘরের মতো পর্দার সৃষ্টি করেছে। একভাবে ব্যাঙের ডাকে কান পাতা দেয়। বাড়ির বাইরে গজিয়ে ওঠা কুচুরিপানা থেকে টুপটাপ করে জল ঝরেই চলেছে। মনিরাম এক হাতে জামা সরিয়ে দেখালো শুভাশিস বাবুকে। লণ্ঠনের টিমটিমে আলোয় তিনি দেখলেন গলায় একটা গভীর দাঁতের বীভৎস দাগ। এখনো সেখানে মাংস আর চামড়া অসমান হয়ে আছে। কি সাংঘাতিক! এটা 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 কি ওই ছায়াটাই? হ্যাঁ বাবু, সেদিন যখন জ্ঞান ফিরেছিল তখন আমি এই ঘরে। ভবেশদা আমায় ওই ওই লম্বা গাছখানার নিচে পড়ে থাকতে দেখে ঘরে এনেছিল। তারপর থেকে যে কি হলো, এই ঘরেই আমার জীবন কেটে গেল। এই বাড়িখানায় জীবনবাবু পুজোয় আসতেন তেনার পরিবারকে নিয়ে। কিছুদিন পর ভবেশদাও কি একটা রোগে মারা পড়ল। এই হচ্ছে আমার গপ্প। শুভাশিস বাবু সব শুনলেন, কি বলবেন ঠিক বুঝে উঠলেন না। এই গ্রাম আর তাকে ঘেরা এই সোনাঝুরির জঙ্গল যে বেশ রহস্যমোড়া, তাতে কোনো সন্দেহ নেই। কি ভাবছেন বাবু? ভয় পেলেন নাকি? না, ঠিক ঠিক মানে ভয় নয়। আমার বারবার মনে হচ্ছে এই এই জঙ্গলে হয়তো কোনো অজ্ঞাত প্রাণী এই জঙ্গলে আজও লুকিয়ে আছে। কারণ কারণ তোমার ঘাড়ের দাঁতের দাগটা খানিকটা খানিকটা মানুষ কামড়ালে যেরকম দাগ হয় সেরকম। মনিরাম এ কথায় কেমন যেন খোলা খোলা চোখে শুভাশিস বাবুর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর চড়ানো গলায় বলল, বিশ্বাস হচ্ছে না তো বাবু? ভবেশদাও বিশ্বাস করেনি। তারপর একদিন সেও দেখেছিল, বুঝলেন? হ্যাঁ, এ জায়গা আপনার কলকাতা নয় বাবু। যাই হোক, রাত হয়েছে, খেয়ে নিন। খেয়ে চলুন, আপনাকে দিয়ে আসছি। এরপর আর তেমন এ ব্যাপারে কোনো কথা বললেন না শুভাশিস বাবু। বাইরের বৃষ্টির তোর একটু কমে এলো মনে হলো তার। মনিরামের বউয়ের রান্না হয়ে গিয়েছিল, তাদের খাওয়ার জোগাড় করা শুরু করলো সে। প্রায় ঘণ্টাখানেক বাদে শুভাশিস বাবু যখন মনিরামের বাড়ি থেকে বেরোলেন, তখন চারিদিকে প্রবল ব্যাঙের ডাক ছাড়া আর তেমন কোনো শব্দ নেই। গাছের পাতা থেকে ঝরে পড়া জলে মাঝে মাঝে অদ্ভুত একটা শব্দ হচ্ছে। শুভাশিস বাবু হাতে মোটা টর্চ নিয়ে এগিয়ে চলেছেন তার সদ্য কেনা বাড়িটার দিকে। বাড়িতে এখন কেউ নেই,
তাকে একাই আজ ওখানে রাত কাটাতে হবে। মনিরাম তাকে এগিয়ে দেওয়ার কথা বললেও তিনি নিজেই মানা করে দিয়েছেন। তার সাহস নেই, এরকম কথা যেন মনিরামের কোনোদিনও মাথায়ও না আসে। এমনি পুরো গ্রামটা কেমন যেন ঝুম মেরে আছে, তার উপর এসব নিয়ে তিনি আর ভাবতেও চান না। একভাবে হাঁটতে হাঁটতে শুভাশিস বাবুর কেমন যেন মনে হলো আরও একটা পায়ের শব্দ তার পেছনে আসছে। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। কে রে? মনিরাম নাকি? এই তোমাকে আমার পিছনে আসতে বারণ করলাম যে মনিরাম। মনিরাম, এই কোথায় তুমি? আচ্ছা, এই সামনে এসো বলছি, সামনে এসো। কোনো সাড়া শব্দ নেই। জঙ্গলটা কালো হয়ে আছে, তার টর্চের আলো যেন আধার কাটতে পারছে না। আরে কই হে মনিরাম? আরে কোথায় হে? সামনে এসো। শুভাশিস বাবুর কথা শেষ হতেই কড়কড় করে একটা বাজ পড়ল। তিনি বিস্ফারিত চোখে দেখলেন একটা লম্বা ঝুঁকে পড়া ছায়া ঠিক তার থেকে হাত কয়েক দূরে দাঁড়িয়ে। লম্বা চুল তার মুখের ওপর এসে পড়লেও চোখ দুটো দেখে শরীরের ভেতর পর্যন্ত যেন জমে যায়, এমন ভয়ঙ্কর চোখ তার। কে 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 তুমি? কে তুমি? ছায়া মূর্তিটা কোনো কথা না বলে ঠিক জন্তুর মতো ঝুঁকে মাটিতে বসল, যেন এক্ষুনি ঝাঁপ দেবে তার ওপর। শুভাশিস বাবু ভয়ে দুপা পিছিয়ে গেলেন। এটা যে মনিরাম নয় তা আর বুঝতে বাকি নেই তার। আবার কড়কড় করে একটা বাজ পড়ল, আর ছায়াটা সেই আলোয় লাফ দিয়ে এসে পড়ল তার ওপর। একটা আকাশ বাতাস কাঁপানো চিৎকারে ভরে উঠল জঙ্গলের সেই জায়গাটা। ঘরের দরজাটা বন্ধ করতে গিয়ে প্রবল চিৎকারটা শুনে হাত থমকে গেল মনিরামের। ভয়ে মুখটা শুকিয়ে গেল তার। মনিরামের বউ ঘুমিয়ে পড়েছিল। সেদিকে একবার তাকিয়ে দেখল সে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর অকাতরে ঘুমোচ্ছে বউটা। মনিরাম তাকে না জাগিয়ে হাতে লণ্ঠন আর লাঠি গাছটা নিয়ে বেরিয়ে পড়ল। ঘরের দরজাটা শক্ত হাতে বন্ধ করে এগিয়ে চলল সে জঙ্গলের দিকে। মনিরাম ছাতা সঙ্গে নিয়ে বেরোয়নি, তাই জল পড়ে তার লালটেমের তেজ কমে গেল যেন। চারিদিকে চোখ রাখতে রাখতে মনিরাম এগিয়ে যাচ্ছিল বিশাল বাড়িটার দিকে। বাড়িতে কোনো আলো জ্বলছে না, মানে শুভাশিস বাবু হয়তো বাড়ি অবধি যেতেও পারেননি। কয়েক হাত এগিয়েই ব্যাপারটা চোখে পড়ল তার। শুভাশিস বাবুর হাতের টর্চটা মাটিতে বর্ষার জলের মধ্যে পড়ে আছে। মনিরাম টর্চটা হাতে তুলে নিল। বড় টর্চের আলোয় জঙ্গলের বেশ অনেকটা অবধি দেখা যায়। টর্চের আলোতেই দেখতে পেল সে কোনো কিছুকে টেনে নিয়ে যাওয়ার একটা স্পষ্ট দাগ কাদার ওপর হয়ে আছে। বছর 15 আগে ঘটে যাওয়া ঘটনার কথা আবার একবার মনে পড়ল তার। বাবু, শুভাশিস বাবু, আপনি কোথায়? জঙ্গলের মধ্যে ব্যাঙের ডাক ছাড়া আর তেমন কোনো শব্দ নেই। মনিরাম হাতের টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখল। হে ভগবান, নতুন মানুষ ও নিয়ে তল্লাটের। ভয়ের কোপে পড়লেন নাকি প্রথম দিন এসেই? কি যে করি। শুভাশিস বাবু, ও বাবু! এত জোরে ডাকেও কোনো সাড়া না পেয়ে মনিরাম বুঝল তাকেই ঢুকতে হবে জঙ্গলে। একবার আকাশের দিকে তাকিয়ে নিয়ে মনিরাম ঢুকে পড়ল জঙ্গলের ফাঁকগোলে ভেতরে। লম্বা গাছগুলোর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে মনিরামের বারবার মনে হচ্ছিল কেউ যেন গাছের আড়াল থেকে তাকে দেখছে। হঠাৎ বর্ষার জলের মধ্যে টর্চের আলোয় এক পাটি জুতো পরে থাকতে দেখল সে। জুতোটা শুভাশিস বাবুর, কিন্তু আরও একটা জিনিস পড়ে আছে জুতোর পাশে, কয়েক দলা চাপ চাপ রক্ত।
মনিরাম ভয়ে ভয়ে সামনের দিকে টর্চের আলো ফেলল। একটা আজব দৃশ্য দেখল সে। শুকনো গাছের ডাল জমা করে একসাথে বেঁধে গোলাকার একটা পাখির বাসার আকার যেন কেউ তৈরি করেছে। তার ভেতরটা অন্ধকারে ভরা, রক্তের ফোঁটাগুলো ঢুকে গেছে সেই অন্ধকারের ভেতরে। মনিরামের বুকটা যেন কেঁপে উঠল এই দৃশ্য দেখে। বাবু, বাবু কোথায় আপনি? বাবু! মনিরামের ডাকটা যেন গুহার ভেতর ধাক্কা খেয়ে তার কাছেই ফিরে এলো। এই জঙ্গলে দিনের বেলা কখনো সে ঢুকলেও এই দিকে গ্রামের কেউই আসে না। মনিরাম বুঝল শুভাশিস বাবুর খুব বিপদ। সেও গ্রামেরই ছেলে। খুব বেশি কিছু না ভেবে হাতের আলোটা নিয়ে ঢুকে পড়ল সেই গুহাটার মধ্যে। শুকনো গাছের ডালপালার ওপর খচমচ শব্দ করতে করতে মনিরাম এগিয়ে চলেছিল, যদি শুভাশিস বাবুর দেখা পাওয়া যায় সেই আশাতেই। বেশ অনেকটাই ভেতরে ঢুকে পড়েছিল মনিরাম। হঠাৎ কিছু একটা হোঁচট খেয়ে সে মাটিতে ঝপ করে পড়ে গেল। হাতের আলোটা সামনে তুলে চমকে উঠল সে। শুভাশিস বাবুকে দু হাতে গাছের সরু ডাল পেঁচিয়ে কে যেন আটকে রেখেছে দেওয়ালের সাথে, আর তার গলাতেও দাঁতের দাগ, ঠিক যেমন দাগ তার নিজের গলাতেও আছে। মনিরাম আর কিছুই ভাবতে পারল না। পটাপট ছিঁড়ে ফেলল সে গাছের সরু ডালগুলোকে। শুভাশিস বাবুর দেহটা নেতিয়ে এসে পড়ল মাটিতে। তাকে কোনো মতে কাঁধে ভর দিয়ে দাঁড় করিয়ে মনিরাম হেঁচড়ে নিয়ে চলল বাসাটার বাইরের দিকে। কয়েক হাতি মাত্র এগোতে পেরেছিল মনিরাম। হঠাৎ শুকনো গাছের ডালের ওপর খড়খড় শব্দ শুনে থমকে যেতে হলো তাকে। বিস্ফারিত চোখে সে দেখল বাসাটার দেওয়ালের গা বেয়ে কালো কালো ছায়া এগিয়ে আসছে তাদের দিকে। সবারই চোখে লালচে পুতি পুতি আলোর আভা, সবকটার মুখেই ধারালো দাঁতের শাড়ি। মনিরামের কাঁধ থেকে অজ্ঞান শুভাশিস বাবু আবার মাটিতে পড়ে গেলেন। মনিরামের নিজের শরীরটাও কেমন যেন ঝিমঝিম করে উঠেছিল এই দৃশ্য দেখে। হঠাৎ সে দেখল একটা লম্বা কালো ছায়া যেন মেঝে ফুঁড়ে উঠে দাঁড়ালো তার সামনে। লম্বা চুল তার মুখের ওপর ঝুলে আছে, তারই মাঝে টকটকে লাল চোখ দুটো খুব চেনা মনিরামের। 16 বছর বয়সে এই চোখ দুটো দেখেই তার শরীরের ভেতর ঝিম ধরে গিয়েছিল। মনিরাম কি করবে বুঝে উঠতে পারল না। নড়াচড়া করার শক্তিও যেন ছিল না তার। হঠাৎ সেই কালো ছায়াটা লাফ দিয়ে এসে পড়ল ঠিক তার শরীরের ওপর। মনিরামের হাতের লাঠি আর লালটেমটা ছিটকে গিয়ে পড়ল শুকনো ডাল দিয়ে তৈরি বাসার দেওয়ালে। কালো ছায়াটা তার কাঁধে দাঁতের একটা কামড় বসিয়ে দিয়েছিল, কিন্তু সাথে সাথেই যেন চারিদিকে আগুনের শিখা লক লক করে উঠল। ছায়ামূর্তিটা বীভৎস একটা চিৎকার করে ধোঁয়ার মতো সরে গেল একদিকে। মনিরাম অতি কষ্টে নিজের ক্ষতস্থান চেপে শুভাশিস বাবুকে টেনে তুলল। তীব্র আলোয় ছায়াগুলো বাসার গভীরের আরো অন্ধকারের দিকে কাঁকড়া বিছের মতো ছুটে চলেছে। এরা অন্ধকারের জীব, অন্ধকারই এদের বাসস্থান। আলোয় বেশিক্ষণ থাকলে এরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। মনিরাম শুভাশিস বাবুর দেহটাকে নিয়ে টেনে হেঁচড়ে কোনো মতে বেরিয়ে এসে দাঁড়ালো সেই গোলাকার গুহা মুখ থেকে। ভেতরে তখন আগুনের দাবদাহ দেখা যাচ্ছে। প্রবল জান্তব চিৎকারে আকাশ বাতাস ভেসে যাচ্ছে। এমন সময় অনেক লোকের কথা আর পায়ের শব্দ শোনা গেল। মনিরাম আর নিজেকে ধরে রাখতে পারল না। দুজনের দেহ মাটিতে আছড়ে পড়ল। সকালবেলা অনেক দেরিতে জ্ঞান ফিরল মনিরামের। উঠে দেখল সে শুয়ে আছে জীবনলাল বাবুর বাড়ির একটা ঘরে। মানকর গ্রামের বুড়ো কবিরাজ মল্লিক মশাই, তার বউ
আরও তো একজন ছিল। গলায় ব্যান্ডাজ বাঁধা অবস্থায় সুভাষিসবাবু বসেছিলেন একটা চেয়ারে। তোমরা কোথা থেকে খবর পেলে? বৃদ্ধ কোবরেজ মশাই ভয়ে ভয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন। সেখানে তখনও বৃষ্টি হয়েই চলেছে। তিনি বললেন, কাল অনেক রাতে তোমার বউ তোমায় খুঁজে না পেয়ে গ্রামের সবাইকে খবর দিল। সবাই খোঁজা শুরু করলো। তখনই অনেক খোঁজার পর যখন জঙ্গলের ভিতরে কাউকে টেনে নিয়ে যাওয়ার দাগ দেখলাম, আমরা দাগ ধরে খুঁজে পেলাম তোমাদের। ওই ওই ওই- ওই বাসার কাছে গিয়ে একেবারেই ঠিক করনি তোমরা। উনি না হয় এই মান করে নতুন এসেছেন। তুমি তো এত বছর ধরে বাস করছো, জানো না ওই 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 জঙ্গলে পিশাচের বাস আছে? সবই তো জানি গো কোবরেজ মশাই, কিন্তু এই বাবুটার চিৎকার শুনে তেনাকে খুঁজতে গিয়েই আর কি বলবো। পিশাচের বাসা মানে কি বলতে চাইছেন? ঠিক 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 বুঝলাম না তো। দেখেন, এই এই জঙ্গলে বহু যুগ আগে থেকেই ওই 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 রক্ত পিশাচদের দেখা যায়। এই মানকর গ্রামে যখন যখন সবে মানুষ এসে থাকতে শুরু করে, তখন তখন এই জায়গাটা ছিল কালতন্ত্রের চর্চাকারী কাপালিকদের আস্তানা। তাদেরই মধ্যে কেউ হয়তো তন্তর মন্তর করে খুলে ফেলেছিল আধার জগতের একটা রাস্তা, যে পথ ধরেই উঠে এসে এই জঙ্গলে বাসা বেঁধেছিল ওই রক্ত পিশাচের দল। গ্রামের কোনো মানুষই এই রাত নামলে জঙ্গলে যায় না। এইসব কথা বহুকাল থেকে এই গ্রামে চলে আসছে। কেউ মানে, আবার কেউ মানে না। কিন্তু সবাই জঙ্গলের ওই জায়গাটাকে সব সময় এড়িয়ে চলে। বহু চেষ্টা করা হয়েছে ওই পথটা বন্ধ করার, কিন্তু কোনো ফল হয়নি, বুঝলেন? ওরা বারবার ফিরে আসে। হয়তো অনন্তকাল ধরেই এরা থেকে যাবে এই মানকরের জঙ্গলে। বুড়ো কোবরেজের কথা শেষ হতেই সুভাষিসবাবু তাকালেন জঙ্গলের দিকে। দিনের বেলা হলেও এখনো একটা কালচে ছায়া যেন ঘিরে আছে চারিদিকে। সুভাষিসবাবু এই বাড়িখানা আবার বিক্রি করে দেওয়ার কথা মনে মনে স্থির করে নিলেন। এই বাড়ি যদি বিক্রি করতে না পারেন, তবুও এই জঙ্গল ঘেরা মানকর গ্রামে আর কোনোদিনও পা রাখবেন না তিনি। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্প। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।